নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প মেয়ে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এই ইংরেজি প্রবাদটি বোধ করি ভগবানের বেলায়ও প্রযোজ্য। এ সংসারের কাণ্ড কারখানা দেখলে অন্তত সেই বিশ্বাসটাই দৃঢ় হয়, আসলে তার সৃষ্টির কাজ ফুরিয়ে গেছে। এখন যেটুকু টুকটাক হচ্ছে সেটুকুর জন্য তাকে আর দরকার হয় না। চালু কারখানার মতো কতকটা আপনিই চলছে সে কাজটা, ফলে ভদ্রলোকের হাত একেবারে খালি। তাই এখন তিনি কেবল সদা সর্বদা ফিকিরে থাকেন কোথায় কি অঘটন ঘটিয়ে দিয়ে মজা দেখতে পারেন। অর্থাৎ স্বভাবটা দাঁড়িয়েছে তার কতকটা আমাদের প্রমথ বাবুর মতো। কোথাও একটা ছোটখাটো মিসচিপ বাঁধাতে পারলে আনন্দের আর অন্ত থাকে না। নইলে এমন সব কাণ্ড হবে কেন বলুন? কেউ ছেলের জন্য মাথা কুটছে, তার ঘরে আসছে সার সার মেয়ে। আবার কেউ কেউ একটা মেয়ের জন্য ব্যাকুল, তার ঘরে জন্মাচ্ছে সবকটি ছেলে। যে খেতে দিতে পারে না, তার ভাগ্যে ঘটছে বছর বছর সন্তান লাভ। আর দেখুন যে কত ধনী গৃহিণী নিদেন একটি কানা খোঁড়া ছেলের জন্যও হাহাকার করছেন। তাবিজ মাদুলি কবচে হাজার হাজার টাকা অম্লান বদনে তুলে দিচ্ছেন রাজ্যের ঠগ জোচ্চোরদের হাতে, তবু তেমন একটিও পাচ্ছেন না তিনি। এই তো দেখুন না আমাদের হাতিবাগানের সরল বাবু, ভদ্রলোকের ঘরে লক্ষ্মী আসছেন যেন যেচে দৌড় ঠেলে। এমন কিছু ব্যবসায় বুদ্ধি নেই, সে বুদ্ধির দাবিও করেন না, তবু বছর বছর দুখানা করে বাড়ি কলকাতা শহরে কিনতেই হচ্ছে তাকে, নইলে অত টাকা করবেন কি? তবু কি তার মনে সুখ আছে? একটুও না। কারণ টাকাও যেমন আসছে বন্যার স্রোতের মতো, তেমনি মেয়েও আসছে বছর বছর। প্রতিবারই ভাবছেন এবার ছেলে হবে, আর একটি ছেলে হয়ে গেলেই এ পাঠ তুলে দেবেন একেবারে। আর প্রতিবারই সব দৈব গণনা আশা এবং অব্যর্থ মাদুলি ব্যর্থ করে আসছে এক একটি কন্যা। আবার ভবানীপুরের তারক দত্তর কথাই ধরুন, ঘর আলো করা 5টি ছেলে। ছেলেগুলির বুদ্ধিশুদ্ধিও এই বয়সে যতটা বোঝা যায় ভালো, অর্থাৎ মানুষ হবে বলেই আশা করা যায়। তবু মনে সুখ নেই তাদের। তারকবাবুর মা পর্যন্ত প্রতি শুক্রবারে সংকটার ব্রত করছেন একটি মেয়ের জন্যে। মেয়ে না হলে নাকি তাড়াতাড়ি কুটুম্ব হয় না, নাতি নাতনির স্বাদ আহ্লাদও মেটে না। তারকবাবুর স্ত্রী জানলা ধরে দাঁড়িয়ে থাকেন দুবেলা, পাড়ার মেয়ে স্কুল বসবার ও ছুটি হওয়ার সময়। দল বেঁধে মেয়েদের যেতে দেখেন এলো চুল কিংবা বেনি দুলিয়ে, আর দীর্ঘশ্বাস ফেলেন। আহা, তার যদি এমনি একটি মেয়ে থাকতো। ছেলে ছেলে যতই করো, ওদের ডানা গজালেই পর। মেয়েদের মতো বাপ মার আত্মীশোক কেউ হয় না। এ তো গেল এই দুদিকের কথা। আবার দুদিকই যার বজায় হয়েছে, ভগবান কি তার জন্য একটি কাঁটা তৈরি করে রাখেন না? সেই জন্যেই তো বলছি, উনিও হাতের কাজ ফুরিয়ে যাওয়ার শয়তানি বুদ্ধিতে বেশ পাকা হয়ে উঠেছেন। বলছিলাম বিপাশাদের কথা। বিপাশারও অনেক সাধের মেয়ে। ওর আবার ছেলে হওয়ার সম্ভাবনা থেকেই মেয়ের শখ। প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার সময় ওকে খেপাবার জন্য ওর বোনেরা কিংবা ওর বৌদি মেয়ে হবে বললে ওর মুখ উজ্জ্বল হয়ে উঠত। বলতো, তোমাদের মুখে ফুলচন্দন পড়ুক বাবা, মেয়েই হোক, আমি এখন ছেলে চাই না। তাতে কেউ বিস্ময় প্রকাশ করলে বলতো,
না বাপু, ছোটবেলা থেকেই আমার মেয়ের স্বাদ। ছেলেরা যেন কেমন পর পর, ওরা মায়ের কাজে আসে না। তাছাড়া একটু বয়স হলেই ইয়ার বজ্ঞা হয়ে ওঠে, মাকে এড়িয়ে চলে। মেয়েরা বেশ কাছে কাছেই থাকে। অবশ্য সে স্বাদ ওর মেটেনি। প্রথম সন্তান ওর ছেলেই হয়েছিল। শুধু প্রথম নয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবকটি তাই। তৃতীয়টি হওয়ার সময় বিপাশা তো প্রায় কেঁদেই ফেলেছিল। এবারেও ছেলে, মেয়ে হলো না। এমনকি বিপাশার স্বামী নরেশও যেন একটু ক্ষুণ্ণ হয়েছিল। বলেছিল, না, ছেলে হয়েছে ভালোই, তা বলছি না, তবে দুটি ছেলে একটি মেয়ে, এইটি বেশ মানানসই। একটা মেয়ে না থাকলে যেন বাড়ি মানায় না। এখন অবশ্য তুমি মানিয়ে নিয়েছ, কিন্তু তুমি যখন বুড়ি হয়ে পড়বে, তখন তোমার তরুণী মেয়ে বাড়ি আলো করে ঘুরে বেড়াবে। সেইটি বাঞ্ছনীয় নয় কি? তুমি কি বলো? এই বলে মুখ টিপে হেসেছিল সে। আহা, মেয়ের বুঝি ওইটুকুই সার্থকতা? পুরুষ জাতটা এমনই বটে, ঝংকার দিয়ে উঠেছিল বিপাশা। কিন্তু সে অনেক দিনের কথা। ওদের আর ছেলেপুলে হবে না জেনে ওরা যখন নিশ্চিন্ত হতে বসেছে, এবং অন্তত কত বয়স হলে বড় ছেলের বিয়ে দেওয়া যায় সেই সম্বন্ধে জল্পনা কল্পনা করতে গিয়ে বিপাশা ধমক খাচ্ছে নরেশের কাছে, তখন হঠাৎ একদিন এলো এই খুকি। ধপধপে ফর্সা, এক মাথা কালো চুল, কোল আলো করা মেয়ে। নরেশের তো আনন্দের সীমা রইল না। এমনকি নরেশের পিসিমা, তিনি ওর মায়ের মতো মানুষ করেছেন ছেলেবেলা থেকে, যৎপরণাস্তি খুশি হয়ে উঠলেন। রীতিমতো ঘটা করে আটকৌড়ে ও ষষ্ঠী পুজোর আয়োজন করলেন, এবং এমনভাবেই অন্নপ্রাশনের ফর্দ নিয়ে নিত্য আলোচনা শুরু করলেন যে সেটা নরেশের মতো মোটা মাইনের লোকের পক্ষেও একটা দুর্ভাবনার ব্যাপার হয়ে উঠল। অর্থাৎ আমরা অনুমান করে নিতে পারি যে এতদিনের পথ চাওয়া কন্যারত্ন আসতে ওরা সকলেই সুখী হয়েছে। কিন্তু সেইখানেই একটু গোলমাল হয়ে গেল। বিপাশা পুরোপুরি সুখী হতে পারল না। একটা কাঁটা ওর আনন্দের অনুভূতির সঙ্গে সঙ্গে খচখচ করে বিঁধতে লাগলো অবিরত। অথচ সে কাঁটাটা যে কোথায় তাও সে মুখ ফুটে বলতে পারল না কাউকে, অন্তত অনেক দিন পর্যন্ত পারল না। লজ্জা, সংকোচ, বিদ্রূপের ভয় এসব তো আছেই, তার সঙ্গে নিজেরও খানিকটা অবিশ্বাস, সব মিলিয়ে ওর মুখটা চেপে রইল। মনের কথাটা কাউকে বলতে পারল না খুলে। অথচ যে দারুণ সংশয়টি প্রথম দিন থেকেই কাঁটার মতো বিঁধছে খচখচ করে, সেটাকেও উড়িয়ে দিতে পারছে না কিছুতেই। বরং যত দিন যাচ্ছে, যত পূর্ব ইতিহাস নিয়ে মনের মধ্যে তোলপাড় করছে, ততই যেন সে বিশ্বাস দৃঢ়তর হচ্ছে। ওর মনে হচ্ছে যে ওর এই খুকি, কোল আলো করা রাঙা টুকটুকে খুকি, আসলে ওর দিদি অসিতা ছাড়া আর কেউ নয়। ইহজীবনে চিরকাল জ্বালিয়ে গেছে, আবার মরেও নিষ্কৃতি নেই। পরজন্মে আরো ভালো করে জ্বালাতে একেবারে তার ঘরে এসে জেঁকে বসেছে। এই সংশয় বা বিশ্বাসের মূল কারণটা বড় বিচিত্র, এবং বিপাশা ছাড়া অন্য সকলের কাছে ঈষৎ হাস্যকরও হয়তো। অসিতা ওর আপন বোন নয়, বড় জ্যাঠতুতো বোন। রংটা ময়লা হলেও দেখতে মন্দ ছিল না, এবং জ্যাঠামশাইয়ের পয়সার জোর ছিল বলে বেশ ভালো ঘরেই বিয়ে হয়েছিল। অসিতার বর যোগেশ ছিলেন পাশ করা ইঞ্জিনিয়ার। নিজেদের বাড়ি, শ্বশুর মোটা মাইনে চাকরি করেন, এক কথায় বাড়ন্ত সংসার। কিন্তু মেয়েটারই বরাত খারাপ। বিয়ের বছর দুই পরেই হঠাৎ শ্বশুর মারা গেলেন।
সরকারি চাকরি, তখন শুধু পেনশন ভরসা ছিল। কিন্তু পেনশন পেয়ে খানিকটা বেঁচে যেতে পারলেও না হয় থোক কিছু হাতে আসতো। কিন্তু ঠিক রিটায়ার হওয়ার মুখেই মারা গেলেন ভদ্রলোক। ফলে সেদিক থেকে এক পয়সাও পাওয়া গেল না। এদিকে বাপের মৃত্যুর পরই যোগেশবাবুর কেমন একরকম বৈরাগ্য দেখা দিল। তার মনে হলো সংসার নিহাত মায়া, জীবন অনিত্য। সে জীবন বা সংসারের জন্য এত ছোটাছুটি করার কোনো মানে হয় না। তিনি চাকরিটি ছেড়ে দিয়ে ঘরে এসে বসলেন, আর সহস্র জনের সহস্র অনুরোধেও কাজকর্ম করতে রাজি হলেন না। ওদের ধনী আত্মীয় স্বজনের অভাব ছিল না। অনেকেই উদ্যোগী হয়ে চাকরির প্রস্তাব আনলেন, কেউ কেউ ব্যবসার প্রস্তাবও দিলেন। যুদ্ধের বাজারে চারিদিকে যখন অসংখ্য কারখানা খোলা হতে লাগলো, তখনও অনেকে টানাটানি করেছে ওয়ার্কিং পার্টনার বা বেতনভোগী ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবার জন্য। কিন্তু যোগেশবাবু নির্বিকার। তিনি প্রসন্ন মুখে বলেছেন, আর কদিন আছি ভাই, এই কটা দিন আর ওসব ঝঞ্ঝাটে যেতে চাই না। মাকে ডেকে কাটিয়ে যেতে পারলেই খুশি। যদি কেউ প্রশ্ন করত চলবে কিসে, উত্তর আসতো সঙ্গে সঙ্গে, তুমি আমি কি চালাবার মালিক? ধরো আজ যদি আমি মরেই যাই, আমার বাচ্চা কাচ্চা কি না খেয়ে মরবে? না না, অতটা অহংকার ভালো নয় নরেন। এ সংসারে নিজেকে কর্তা ভাবা কিছু না। তুমি আমি কে? অথবা বলতেন, আসলে সময় কই, এই তো কদিনের পরমায়ু, তা সেটার যদি সবটুকুই এইসব ঝঞ্ঝাট নিয়ে থাকবো তো মাকে ডাকবো কখন? কথায় কথায় ঠাকুর রামকৃষ্ণেরও উদাহরণ দিতেন। হাতের সিগারেটটাকে টাকার বিকল্প স্বরূপ দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলতেন, টাকা মাটি, মাটি টাকা, এর বেশি কিছু নয়। এক্ষেত্রে সংসারের অবস্থা সহজেই অনুমেয়। অসিতার শ্বশুরের যা সামান্য সঞ্চয় ছিল তা ঘটা করে তাঁর শ্রাদ্ধ করতেই শেষ হয়ে গিয়েছিল। থাকার মধ্যে শাশুড়ির ও তার কয়েকখানা গহনা, সেগুলো শেষ হলে ফার্নিচারে হাত পড়ল। তাতে অবশ্য দুদিকেই সুবিধে হলো কিছু কিছু। নগদ টাকাটা তো এলোই, ঘরও খালি হলো। ঘর ভাড়া দেওয়া ছাড়া তখন আর গত্যন্তর ছিল না। সামান্য বেশি ভাড়ার জন্য ওপরের ঘর দুটোই ভাড়াটেতে ছেড়ে দিয়ে ওদের নিচের সংকীর্ণ এবং স্যাঁতসেঁতে দুটি ঘরে আশ্রয় নিতে হলো শেষ পর্যন্ত। যোগেশবাবু অর্থের ব্যাপারে এবং খাওয়া দাওয়ার ব্যাপারে ঠাকুরকে আদর্শ করলেও বাকিটায় তা করার আবশ্যকতা বোঝেননি। অসিতার ছোট্ট ঘর অসংখ্য ছেলে মেয়েতে কিলকিল করত। খাদ্যাভাবে শীর্ণ এবং রুগ্ন শিশুর পাল নিয়ে বেচারি পাগল হয়ে যেত দিনরাত। কান্না আর আবদার যতক্ষণ জেগে থাকতো এই দুটি চলত অবিরাম। ঘুমও তেমনি কম। অসিতা রাগ করে বলতো, পয়সা থাকলে সব কটাকে আফিং ধরিয়ে দিতুম, পড়ে পড়ে ঝিমতো, আমি বাঁচতুম। অসিতারা যদি দূরে কোথাও থাকতো তো বিপাশার এ নিয়ে মাথা ঘামাবার কারণ ছিল না। এমন তো কত দরিদ্র আত্মীয়ই আছে। কিন্তু সেইখানেই হয়েছে আরো মুশকিল, যাকে মেয়েলি কথায় বলে কানের কাছে কানাইয়ের বাসা। নরেশ যোগেশবাবুরই দুঃসম্পর্কের জ্ঞাতি ভাই, এবং এই বিয়েতে অসিতার হাত ছিল অনেকখানি। অর্থাৎ বলতে গেলে সেই ঘটকালি করেছে। সম্পর্কটা দূর হলেও এরা থাকতেন কাছাকাছি, এপাড়া ওপাড়া। হেঁটে গেলেও 8-10 মিনিটের বেশি লাগে না। ফলে শুধু যে ওদের দুরবস্থার কাহিনী নিত্য শুনতে শুনতে মন খারাপ হয় তাই নয়, দুবেলা যখন তখন অসিতা বাহিনীর আক্রমণও সইতে হয়। এবং শুধু যদি সেটা খরচের ব্যাপারই হতো তাহলেও অতটা দুঃখ ছিল না।
অসিতা যে বিপাশার যা, সে পরিচয়টা উচ্চ হয়ে গিয়ে নরেশদের বাড়িতে সে যে ওর নিজের জ্যাঠতুতো বোন, সেই পরিচয়ই প্রবল হয়ে উঠেছিল। আর সেজন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু বাক্যবান সইতে হতো বিপাশাকে। ইদানিং দুঃখে পড়ে অসিতার স্বভাবটাও বড় খারাপ হয়ে গিয়েছিল। এ বাড়িতে এসে এদের প্রাচুর্যের মধ্যে কেবলই যেন ছোঁক ছোঁক করত। ছেলে মেয়েগুলোকে যা হোক কিছু খেতে দিতে তো হতোই, নইলে বায়না আবদারে পাগল হতে হতো নিজেদেরই। এছাড়া আনাজ কোনাজ, চাল ডাল থেকে শুরু করে তেজপাতা, লঙ্কা ফোড়ন, ঘি, তেল, মায় কাপড় জামা, একটা না একটা কিছু চাইতই অসিতা অনবরত। ভিক্ষা নয়, যেন একটা দাবির ভাবই দাঁড়িয়ে গিয়েছিল। এত আছে তোমাদের, কেন দেবে না, এই ভাব। বিপাশার ছেলেদের জামাগুলো ছেঁড়া তো দূরে থাক, পুরনো হতেও তর সইত না। 2-4 দিন পার হতে না হতে অম্লান বদনে ক্লেম করে বসত অসিতা, এ তো পুরনো হয়ে গেছে, এ আর কতদিন পরাবি, দে না, আমার ছেলেগুলো পরে বাঁচবে। তোরা বড় লোক, তোরাও যদি এমন পুরনো জামা পরাবি ছেলেদের, তো আমাদের গতি কি হবে? আর এই পয়সার খোঁচা, এ যেন ওর মুখে লেগেই থাকতো। তোরা বড় লোক, তোদের অভাব কি? তোদের কথা ছেড়ে দে, তোরা গরিবের দুঃখ কি বুঝবি? তোরা কি আমাদের আত্মীয় বলে মনে করিস? ইত্যাদি। হিংসে করত অসিতা ওকে, ভীষণ হিংসে করত। সে মনোভাব ইদানিং গোপনও করতে পারত না, চেষ্টাও করত না। সে তীব্র ঈর্ষার বিষে বিপাশা জর্জরিত হতো। সে আগুনে জ্বলে পুড়ে মরত, কিন্তু কিছু বলতে পারত না। প্রথমত তারই বোন, দ্বিতীয়ত অসিতাই বলতে গেলে ওর এই সৌভাগ্যের কারণ। কথায় কথায় শোনাত, পেতিস কোথায় এমন সুখের শ্বশুরবাড়ি, আমি না থাকলে? ওই তো তোর অন্য বোনেদেরও বিয়ে হয়েছে, কই তোর মতো ঘরবর পেয়েছে কেউ? তোকে ভালোবাসি বলেই এত কাণ্ড করে এনেছিলুম এখানে। তা এই অবধি বলে চুপ করে যেত অসিতা। সে নীরবতা সহস্র বাণীর চেয়েও স্পষ্ট। তারপরে যা উজ্জ্ব থাকত তা বিপাশা জানে। তার খুব শোধ দিলি, এই বলতে চাইতো অসিতা। অথচ এর চেয়ে কৃতজ্ঞতা ঋণ যে কি করে শোধ দিতে হয় তা বিপাশা জানে না। ওর আর্থিক ক্ষতি ছাড়াও ওকে যা সইতে হতো তা কম নয়। অসিতার উচ্চবৃত্তি পাড়ায় বিখ্যাত হয়ে গিয়েছিল। লোকে বলতো চাওয়া যেন ওর একটা রোগে দাঁড়িয়ে গেছে। দিন রাতি দেহি দেহি, এর চেয়ে সোজাসুজি ভিক্ষে করাও যে ভালো ছিল। অসিতার সে উপায় ছিল না, তা অবশ্য বিপাশা জানত। একপাল ছেলে মেয়ে, বুড়ো শাশুড়ি, শিশুর মতো দায়িত্ব জ্ঞানহীন স্বামী, দিনে 8-10 কাপ চা চাই তার, অন্তত 2 প্যাকেট সিগারেট, বর্ষার মধ্যে উপরতলার ওই 2টো ঘরের ভাড়া। সুতরাং ভদ্রভাবে ভিক্ষা করা ছাড়া তার উপায় কি? তবু 5-7টা ছেলে মেয়ে সঙ্গে নিয়ে দুর্ভিক্ষ অবতারের মতো হই হই করে লোকের বাড়ি চড়াও হওয়া দূর থেকে দেখলেও মাথা কাটা যেত বিপাশার। কিন্তু সে কি করবে, কি করতে পারে? মাঝে মাঝে নরেশকে তবু বলতো, চলো এ বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যাই। তবে সে যে সম্ভব নয় তা তার চেয়ে বেশিও কেউ জানত না। এখনকার দিনে এমন মনের মতো বাড়ি পাওয়া কি অত সহজ? অসিতার যে বিশেষ করে তার উপরেই কেন এত ঈর্ষা তাও বিপাশা জানত বই কি। সে অসিতার ছোট বোন, এককালে নিজের ভালো অবস্থার সস্নেহ অধিকারী প্রিয় বোনটিকে নিজের মতো সচ্ছল ও সম্পন্ন ঘরে এনেছিল চেষ্টা তদবির করে। এখন সেই বোনই ওর চেয়ে উঁচুতে চলে গিয়েছে।
তার কাছে মাথা হেঁট করে এসে সাহায্য চাইতে হয়। এর চেয়ে কষ্টকর কি আছে? অসিতা সব বোনদের মধ্যে বিপাশাকেই বেশি ভালোবাসত। এটা বিপাশাও অস্বীকার করতে পারে না। সেই জন্য বলতে গেলে পড়ে মার খেতে হয় তাকে। জোর করে কিছু বলতে পারে না, কোথায় একটা সংকোচে বাঁধে। কিন্তু মৃত্যুর কিছুদিন আগে থেকে অসিতার কথাবার্তা, ভাবভঙ্গিতে জ্বালাটা যেন চলে গিয়েছিল। সে জায়গায় দেখা দিয়েছিল একটা সকরুণ ঈর্ষা। অনেকদিনই ভুগেছিল অসিতা, বছরখানেক ধরে প্রায়। অসংখ্য সন্তান গর্ভে ধারণ করেছে, অথচ পুষ্টিকর খাদ্য পায়নি একটুও। তার উপর হাড় ভাঙা খাটুনি। সবটা জড়িয়ে শরীর ওর ভেঙে পড়েছিল বহুদিন আগেই। তবু শুধুমাত্র যেন ইচ্ছা শক্তিতেই ও জমের সঙ্গে জুঝল এই 1 বছর। ছেলে মেয়েদের মুখ চেয়েই এত করে বাঁচতে চেয়েছিল বেচারি, কিন্তু তা অসম্ভব বলেই পারল না। ইদানিং এদের বাড়িতে এসে বলতো, ঘরগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে, যদি তোদের এই ঘরে এসেও কটা মাস থাকতে পারতুম পিসু, তো আমার শরীর সেরে যেত। এক্ষেত্রে ভদ্রতা করে বলা উচিত ছিল হয়তো যে, তা থাকো না। কিন্তু আশঙ্কায় কণ্টকিত বিপাশার গলা দিয়ে সে কথাটা বেরুতো না, চুপ করে থাকতো সে। অথবা হয়তো কোনোদিন খাওয়া দাওয়ার সময় এসে পড়ে তাকিয়ে তাকিয়ে দেখে ছোটখাটো একটা দীর্ঘশ্বাস ফেলে বলতো, ভাবিসনি যে নজর দিচ্ছি পিসু, কিন্তু কতকাল যে এমনভাবে 5 ব্যঞ্জন দিয়ে খাইনি, পেট ভরে ভাত খাওয়া, তাই তো ভুলে গেছি। এসব ক্ষেত্রে বিপাশা বলতো হয়তো, তা তুমি তো খেয়ে গেলেই পারো। না রে, তার হয় না। ছেলেপুলেরা রইল টাঙিয়ে, আমি কোন লজ্জা এসব জিনিস মুখে তুলবো বলতো? আর ওই পঙ্গপাল নিয়ে খেতেও চাওয়া যায় না। তারপর একটা বড় রকম নিঃশ্বাস ফেলে বলতো, এ জন্মে আর কিছু হলো না, আসছে জন্মে সুদ শুদ্ধ উসুল করব, মরে আবার আমি জন্মাবই, এই বলে দিলুম। একেবারে মরবার কিছুদিন আগে থেকে বলতে আরম্ভ করেছিল এই কথাটা। তোর বড্ড মেয়ের শখ পিসু, তা তুই ভাবিসনি আমি মরে তোর পেটেই আসব। তোর এই ঘর দোর, এই খাওয়া দাওয়া আমার বড্ড পছন্দ। ইহজন্মে ভোগে হলো না, এই বাড়িতে জন্মে ভোগ করব। কিংবা বলতো, সাদ আল্লাহ তো বলতে গেলে কিছুই মেটলো না এ জন্মে, আসছে জন্মে সব মেটাতে হবে। কোথায় আর যাব, তোর কাছেই আসব, তুই মেটাস বাপু। অবশ্যই বলাও বাজে, তখন তো আর ফেলতে পারবি না। গরিব দিদি নয় যে ঘেন্না করবি, পেটে ধরলে নিজের টানেই যত্ন করতে হবে। কথাগুলো শুনত আর শিউরে উঠত বিপাশা। নরেশও রাগ করত। কথাগুলো তার কানে গেলে বলতো, তোমার দিদি যা নজর দেয় বাপু তোমার সুখ সৌভাগ্যে, একটা আপদ বিপদ না হলে বাঁচি, এ কি বদ অভ্যেস। অপমানে, রাগে, দুঃখে বিপাশার চোখে জল এসে যেত, কিন্তু সে করবেই বাকি, তাও বুঝতে পারত না। যত রাগই হোক, মৃত্যু পথযাত্রিনীকে তিরস্কার করতে কি কটু কথা বলতে মুখে বাধত। হাত পা ফুলে গেছে, বলতে গেলে জল শুদ্ধ হজম হয় না। কটা দিনই বা বাঁচবে। অসিতা মারা গেল আষাঢ় মাসে, বিপাশার খুকি জন্মালো চৈত্রে। তাও প্রথমটা মেয়ে হওয়ার আনন্দে ওর অতটা খেয়াল হয়নি। ওর ঝি সুশীলাই প্রথম কথাটা মনে করিয়ে দিলে। হাসতে হাসতে বললে, ও মা, মাসিমা বাপু যা বললে তাই করলে নাকি?
এ যে ঠিক 10 মাসের মাথাতেই তোমার মেয়ে হলো দেখছি। সত্যিই তোমার আদর খেতে এলো বুঝি, দেখো গে। ছ্যাঁত করে উঠেছিল বিপাশার বুকের মধ্যে কথাটা শোনার সঙ্গে সঙ্গে। সামান্য একটি কাঁটা, ভালো করে বুঝি অনুভবও করা যায়নি তখন, কিন্তু ধীরে ধীরে কথাটা পেয়ে বসল বিপাশাকে। যতই মন থেকে চিন্তাটা তাড়াতে চেষ্টা করে, ততই ঘুরে ফিরে অসিতার কথাগুলো মনে পড়ে, আর ওটা যেন দৃঢ়মূল হয় ওর মনে, ধমক দেয় মনকে। এই 20 শতাব্দীতে কথাটা বিশ্বাসযোগ্য তো নয়ই, চিন্তা মাত্রও হাস্যকর। মনকে এ কথাটাও বোঝাতে চেষ্টা করে, কিন্তু কোনো ধমক, কোনো তাড়নাতেই সেটা যায় না মন থেকে। একদিন নরেশকে বলতে গিয়েছিল, কিন্তু সে গায়ে মাখেনি। মেয়েকে আদর করতে করতে বলেছিল, বেশ তো, যদি তাই হয় মন্দ কি, তবু তো মেয়ে একটা পেলাম। গত জন্মে কি ছিল তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, এ জন্মে আমার কাছে এসেছে তাই ভালো। কিন্তু নরেশ যত সহজে কথাটা উড়িয়ে দেয়, বিপাশা তত সহজে ওড়াতে পারে না। অসিতা মানেই সেই ঈর্ষা, সেই লোলুপতা, সেই উচ্চবৃত্তি। অসিতার স্মৃতি ওর মনের মধ্যে আগাগোড়া একটা অপ্রীতিকর, অস্বস্তিকর অভিজ্ঞতার সঙ্গে জড়িত। অবিরাম জ্বালা, জ্বালা আর অপমান। সেই অসিতা আবার এলো কায়েম হয়ে। তাকে আদর করতে হবে, নাচাতে হবে, সাজাতে হবে, চিরদিন সইতে হবে। তাছাড়া ইহজন্মেও যদি তেমনি বরাত নিয়ে এসে থাকে, যদি তেমনি ভাগ্য হয় এরও, ভাবতেও শিউরে ওঠে বিপাশা। কথাটা পিস শাশুড়ির কাছেও পারতে যায় সে। তিনি হেসে বলেন, পাগলির কথা শোনো একবার। বেশ বাপু, তাই যদি হয়ে থাকে, মানলুম তোমার সে দুঃখিনী দিদিই না হয় এসেছে। এ জন্মেও ভগবান তাকে দুঃখ দেবেন এ কথা ভাবছ কেন? আগের জন্মে কি মহাপাপ করেছিল, এ জন্মে তার শোধ হলো। তা শোধও তো সে 16 আনার উপর 18 আনা দিয়ে গেছে বাপু, আবারও কি ভগবান তাকে দুঃখ দেবেন? কিন্তু এসব কথাতে বিপাশা সান্ত্বনা পায় না। এরা যদি জোর করে বলতো যে এসব হয় না, জন্মান্তর বাজে কথা, তাহলে হয়তো তবু কিছু আশ্বাস পেত সে। সে কথা তো কেউই বললেন না জোর করে। তাহলে কথাটা অবিশ্বাস্যও নয়, অসম্ভবও নয়। তাহলে সত্যিই কি অসিতা এলো ওকে জ্বালাতে? এ জীবনে এত জ্বালিয়েও আশ মেটেনি তার, এত বিষ মনে ছিল। ওর যেন কান্না পায়, ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করে। যা সামান্য অস্বস্তি, সামান্য কাঁটা মনে হয়েছিল গোড়াতে, যা সহজেই মুছে যাবে আশা করা গিয়েছিল, তাই ক্রমশ বিস্তার লাভ করে শাখা প্রশাখা পল্লবে আচ্ছন্ন করে ফেলল বিপাশাকে। চিন্তাটা মনের মধ্যে স্থির, অবিচল এবং প্রধান হয়ে উঠল। বরং বলা চলে সমস্ত সহজাত চিত্তবৃত্তিকে ছাড়িয়ে গেল। অত সাধের মেয়ে তার, সেই মেয়ে যেন বিষ হয়ে উঠল ওর কাছে। মেয়ে আর মেয়ে নয়, দিদি অসিতা। হাড় জ্বালাতে এসেছে আমাকে, জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে এসেছে। এক জন্মে শত্রুতা করে শোধ হয়নি, ভালো করে শত্রুতা করতে এসেছে। হয়তো মেয়েকে স্তন্যদান করতে করতে অস্ফুট কণ্ঠে বলে বিপাশা। ওর মনে যে এই অত্যন্ত তুচ্ছ এবং হাস্যকর কথাটা এত প্রবল হয়ে উঠেছে, পিসিমারা তা সন্দেহ মাত্র করতে পারেন না। আর তা পারেন না বলেই ওর আচার আচরণ দুর্বোধ্য লাগে ওদের কাছে। নরেশও অবাক হয়ে যায় ওর ভাবগতিক লক্ষ্য করে।
মেয়েটাকে যে অবহেলা করে বিপাশা, সেটা দিবালোকের মতোই স্বচ্ছ ও স্পষ্ট হয়ে ওঠে ক্রমশ। অথচ কোনো কারণ বুঝতে পারে না নরেশ। অনুযোগ করলে বিপাশা চুপ করে থাকে, বেশি বললে রাগ করে। সময়ে খাওয়ায় না মেয়েটাকে, সময়ে ঘুম পাড়ায় না, খালি গায়ে হয়তো জলের উপর কিংবা ভিজে কাঁথায় পড়ে আছে, দেখেও দেখে না। কেঁদে কোকিয়ে গেলেও কোলে তোলবার কথা মনে হয় না ওর। মার চেয়ে ওর ব্যবহারে বিমাতার লক্ষণই যেন প্রকাশ পায়। অবশেষে নরেশ ও পিসিমার সহ্যের সীমা অতিক্রম করে ওর আচরণ। একদিন নরেশের সঙ্গে তুমুল ঝগড়াই হয়ে গেল, আর সেই ঝগড়ার মুখে বিপাশা স্বীকার করলে ওর মনের আসল কথাটা। হ্যাঁ, কাল সাপকে আমি দুধ কলা খাইয়ে বড় করব, দায় পড়েছে আমার। শত্রু এসেছে জ্বালাতে পোড়াতে, সে তো আমি জানি। যতই যা করো, ও মরবে না, আমাকে জ্বালিয়ে শেষ করে তবে যাবে। ওকে অত আদর যত্ন করব কিসের জন্যে? ডাইনি রাক্ষসী। ও জন্মে আমার সুখের ঘরে বিষ ছড়িয়ে শান্তি হয়নি, এ জন্মে এসেছে বাড়া ভাতে ছাই দিতে। কথাটা নরেশের মাথায় ঢুকতে তবুও দেরি হয়েছিল বইকি। তারপর যখন গেল, তখন অত রাগারাগির মধ্যেও হেসে ফেললে সে। না হেসে পারলে না। ও হরি, তুমি সেই একটা কুসংস্কারের বশে পেটের মেয়েটাকে মারতে বসেছ? কি তুমি ছেলে মানুষ না পাগল? তুমি সত্যিই ওইসব বাজে কথা বিশ্বাস করে বসে আছো? অনেক করে বোঝায় নরেশ। পিসিমাও তিরস্কার করেন, কিন্তু তাতে রাগারাগি সার হয় শুধু, আর কোনো ফল হয় না। বিপাশার বিশ্বাস বটগাছের মতোই ওর মনের মধ্যে বহু দূর পর্যন্ত মূল বিস্তার করেছে। সেটাকে স্থানচ্যুত করা আর সম্ভব হয় না কিছুতেই। নরেশের মুখে খবর পেয়ে বিপাশার মা একদিন ছুটে এলেন। মেয়েকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন, বকাবকিও করলেন কিছু কিছু, কিন্তু ফল হলো একেবারে উল্টো। প্রথমটা ঘাড় গোঁজ করে থেকে হঠাৎ খুব কড়া কড়া কথা শুনিয়ে দিলে মাকে। মারছে ব্যথিনী, তারে বলে ডান। বলি, ওকে পেটে ধরেছে কে, তুমি না আমি? আমার সন্তান, আমি বুঝবো। ছেলে তিনটেকে কি তুমি মানুষ করেছিলে এসে, না অপর কেউ এসে করতে গেছে? মা তখনই কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। এ অকারণ অপমানের দায়িত্ব তাঁরই মনে করে নরেশও যৎপরণাস্তি ক্ষুব্ধ হয়ে উঠল। এই উপলক্ষে প্রায় এক পক্ষকাল স্বামী স্ত্রীর কথা বন্ধ রইল। কিন্তু নরেশ ও তার পিসিমার সব আশঙ্কা এবং সম্ভবত বিপাশার সব আশা ব্যর্থ করে মেয়েটা টিকেই রইল। আজও বেঁচে আছে সে, বড়ও হয়েছে খানিকটা, সুশ্রী ও শান্ত স্বভাব মেয়ে। বাবা আর ঠাকুরমা তো বটেই, আত্মীয় স্বজন সকলকারই প্রিয়। শুধু মাই তার বহু আকাঙ্ক্ষার ধন এই মনের মতো মেয়েটিকে নিয়ে সুখী হতে পারে না। সন্তানের প্রতি সহজাত স্নেহ এবং বদ্ধমূল সংস্কার, এই দোটানায় পড়ে সেই শুধু ক্ষতবিক্ষত হয়। অকারণ অর্থহীন এবং একান্ত হাস্যকর এই অশান্তিতে তারই সমস্ত জীবনটা যেন মরুভূমি হয়ে যায়। সেই অশান্তির আগুন নরেশেরও লাগে। তাই মাঝে মাঝে তারও মনে হয় মেয়েটা না হলেই ভালো হতো। এতদিন বেশ ছিল সে।
নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।